বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করব যেগুলো তোমাদের আপকামিং যে কোনো এক্সামের জন্য খুবই কাজে লাগবে। তোমরা যদি বলি ডাব্লিউবিপি পরীক্ষা বলো বা পঞ্চায়েতের এক্সাম বলো বা তোমরা রেলের পরীক্ষা বলো, তোমাদের যে কোনো পরীক্ষাতে এই প্রশ্নগুলো খুবই কাজে লাগবে। বিশেষ করে ডাব্লিউবিপিতে অবশ্যই এই প্রশ্নগুলো আসবে এবং আমরা কিন্তু কনফার্ম দিতে পারছি। তোমরা অবশ্যই ভিডিওটা দেখো শেষ পর্যন্ত, তোমরাই বলতে পারবে যে এখানে কেমন ধরনের এই প্রশ্নগুলো এবং সেটা লেভেলটা আপনারা বুঝতে পারবেন। তো দেখো, কোন কাজের জন্য কৈলাস সত্যার্থী নোবেল শান্তি পুরস্কার অর্জন করেছিল? তো কোন কাজের জন্য এই কৈলাস সত্যার্থী? তো সেটা যে শিশুদের অধিকার, এই কাজের জন্য কিন্তু কৈলাস সত্যার্থী নোবেল পুরস্কার পেয়েছিল এবং তিনি নোবেল পুরস্কারটা পেয়েছিল 2014 সালে। এটা আপনাদেরকে মনে রাখতে হবে। এই কৈলাস সত্যার্থী তিনি কিন্তু 2014 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। সেটা হচ্ছে শিশুদের অধিকারের এই জন্য। তো বুঝতেই পেরেছো এই প্রশ্নটা। তারপরে দেখো, অর্থাৎ মানে বাংলাকে আমাদেরকে ভাগ করে দিয়েছিল, সেটা আদেশটাকে জারি করেছিল। তো সেটা তোমরা সকলে জানো, লর্ড কার্জন। তো এই লর্ড কার্জনে নিয়ে তোমাদেরকে কিছু একটু বলে রাখি, মানে আর একটু ডিটেলসে, যেতে আপনাদের খুবই কাজে লাগবে। তো লর্ড কার্জন 1905 সালের 19 জুলাই বঙ্গভঙ্গ আদেশ জারি করেছিল এবং এই 16 অক্টোবর কার্যকরে এটা হয়েছিল। কিন্তু তোমাদের প্রশ্ন পড়বে যে বঙ্গভঙ্গটা তোমাদের এটা আসতে পারে প্রশ্নে যে বঙ্গভঙ্গ এটা কত সালে হয়েছিল? তো সেটা হচ্ছে 1905 সালে এবং এটা জুলাই মাসে কিন্তু আদেশ জারি হয়েছিল, কিন্তু অক্টোবর মাসে এটা কার্যকরী হয়েছিল। এই বঙ্গভঙ্গ রদ হয়েছিল কিন্তু 1911 সালে। তাহলে এটা আপনারা মনে রাখবেন যে বঙ্গভঙ্গ এটা হয়েছিল শুরু 1905 সালে এবং রদ করেছিল 1911 সালে। বুঝতে পেরেছো? তো আশা করি বুঝতে পেরে গেছো। দেখো এই প্রশ্নটা, দেখো একদম কারেন্ট অ্যাফেয়ার্স থেকে নেওয়া, তোমরাই বলবে। তো দেখতে পাচ্ছি কী আছে, সম্প্রতিতে ওলা কোন রাজ্যের বিশেষ বৃহত্তম স্কুটার কারখানা স্থাপনের ঘোষণা করেছে? তো কোন রাজ্য বন্ধুরা? তো আমরা দেখতে পাচ্ছি এখানে যে প্রশ্নটা, তো সেটা এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের কোন রাজ্য, সেটা হচ্ছে তামিলনাড়ু রাজ্য। অপশান সি সঠিক উত্তর। তারপরে দেখো, নিচের কোনটি কম্পিউটারের প্রাইমারি সরি এক মিনিট, হ্যাঁ, নিচের কোনটি কম্পিউটারের প্রাইমারি মেমোরি? তো কম্পিউটারের প্রাইমারি কোনটি মেমোরি বলতে চাইছো? তো এখানে আমাদের কম্পিউটারের যদি প্রাইমারি মেমোরি বলি সেটা হচ্ছে র্যাম, এবং র্যামের ফুল ফর্ম তোমরা যদি জানো, যদি না জানো তো অবশ্যই শুনো, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এটা হচ্ছে কম্পিউটারের এই যে র্যাম প্রাইমারি মেমোরি এর ফুল ফর্ম। তারপর প্রশ্নটি দেখো, ভারতীয় অরণ্য গবেষণা কোথায় আছে? তো অরণ্য বলেছে, তো অরণ্য গবেষণা আমাদের দেরাদুনে রয়েছে এবং দেরাদুনটা আমাদের কোথায়? এই অপশান ডি, এবং দেরাদুনটা উত্তরাখণ্ডের মধ্যে রয়েছে দেরাদুন। তো চলো আর আমরা কিছু গবেষণার নাম জেনে নিই। তো সেটা হচ্ছে আখটা কিন্তু আমাদের এই কোথায় রয়েছে? লখনৌতে রয়েছে। এগুলো আপনারা মনে রাখবেন, এতে আপনাদের সুবিধা হবে। তাহলে আখ যদি বলে সেটা হচ্ছে লখনৌ, এবং ICAR এটার গবেষণাগারটা রয়েছে দিল্লি, এবং IBRI এটার গবেষণা রয়েছে ইজ্জতনগরে, এবং তারপরে ইজ্জতনগরটা উত্তরপ্রদেশে রয়েছে। এবং ধানের গবেষণাগার আমরা সকলে জানি কটক, সেটা উড়িষ্যার রাজধানী বলতে পারো। হ্যাঁ, তো উড়িষ্যার এই কটক শহরে রয়েছে, এবং খনিটা আমরা জানি ঝাড়খণ্ডের ধানবাদে রয়েছে, এবং পাটটা ব্যারাকপুরে রয়েছে, যেটা তোমরা সকলে জানো। তো চলো একটু ডিটেলসে আপনাদেরকে বলে দিলাম, এতে আপনাদেরই কিন্তু সুবিধা হবে। তো দেখো এইখানে কি বলছে, নিচের প্রদত্ত সিরিজটি সম্পূর্ণ করতে আপনাদেরকে বলা হয়েছে। তাহলে এখানে কি বলা হয়েছে? সম্পূর্ণ করতে বলা হয়েছে। তাহলে একের পরে হয়েছে 6, 6-এর পরে হয়েছে 15। হ্যাঁ, তো এখানে আপনাদের কত হবে? তো এখানে আমাদের যেটা সঠিক উত্তর হবে বন্ধুরা, এখানে আমাদের কিছু মিস্টেক রয়েছে, এটা আমরা কিন্তু করতে পারছি না, কিছু আমাদের দেখতে হবে। হয়তো টাইপিং মিস্টেক করা হয়েছে এখানে, তো এটা আমরা করব না। বুঝতে পেরেছি? আমরা অবশ্যই এটার জানবো। তারপরে দেখো, সংবিধানে ভারতের ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হয়েছে, এর তাৎপর্য হচ্ছে কি? তো এটার তাৎপর্য, আমরা সংবিধানের ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হয়েছে, এর তাৎপর্যটা কি? তো বন্ধুরা, এর যে তাৎপর্য, রাষ্ট্র মনে করে এটাই, অর্থাৎ রাষ্ট্র মনে করে ধর্ম নাগরিকের নিজস্ব ব্যাপার এবং ধর্মের ভিত্তিতে কোনো রকম বৈষম্য করা হয় না। এটাই হচ্ছে এই সংবিধানের ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হয়েছে। তো তার কারণটা হচ্ছে, দেখো আমরা বলে দিলাম যে রাষ্ট্র মনে করেন ধর্ম নাগরিক নিজস্ব ব্যাপার এবং ধর্মের ভিত্তিতে কোনো রকম বৈষম্য করা হয় না,
এবার আমরা দেখবো ব্যাখ্যাটা কী বলা হয়েছে। তো 1976 সালের 42তম সংবিধান সংশোধিত অনুসারে ধর্মনিরপেক্ষ কথাটি সংবিধানের প্রস্তাবনায় যোগ করা হয়েছে। তোমাদের এরকমও প্রশ্ন আসতে পারে যে এই ধর্মনিরপেক্ষ কথাটি সংবিধানের মানে কত সালে হয়েছিল এবং কত নম্বর সংবিধান হয়েছিল, তো সেটা হচ্ছে 1976 সালের 42তম সংশোধনে, এটা আপনারা মনে রাখবে। তারপরে দেখো আর্য শব্দটির প্রকৃত অর্থ কী? তো বন্ধুরা এই আর্য শব্দটির যে প্রকৃত অর্থ সেটা হচ্ছে জাতি বিশেষ, অর্থাৎ আর্য শব্দটি জাতি বিশেষ বোঝাতে ব্যবহৃত হয়। আর্যরা ভারতে প্রথম, এবার তোমাদের প্রশ্ন আসতে পারে যে আর্যরা ভারতে প্রথম কিসের ব্যবহার করেছিল, সেটা হচ্ছে লোহার ব্যবহার। তোমরা এটা মনে রাখবে, বুঝতে পেরেছো, এটা আপনাদেরই সুবিধা। তারপরে দেখো 4 জনের বয়সের অনুপাত দেওয়া আছে 1, 2, 3, 4, তাদের বয়সের গড় দেওয়া আছে 40 বছর। তাহলে কনিষ্ঠ জনের বয়স কত আমরা কিন্তু মুখে করব। তো দেখো কত দেওয়া আছে 1, 2 মনে দিয়েছিল, হ্যাঁ দেখি 1, 2, 3, 4 দেওয়া আছে। তাহলে আমরা ধরে নেব 1, এলে আমরা বয়সে ধরে নিই, চলো 1, 2, 3, 4। তাহলে এগুলোর আমরা কী করবো, যোগ করব। তো এগুলো কী বেরোলো, এগুলো আমার সমষ্টি বেরোচ্ছে, কিন্তু আমাদের অপশানে কী দিয়েছে, গড় দেওয়া আছে। তাহলে 40 বছরটা গড় দেওয়া আছে, তাহলে গড়টাকে যদি আমরা সমষ্টি করি তাহলে এটাকে আমরা 4 দিয়ে গুণ করব। এরপরে এখানে এই প্রত্যেকটা এখানে কী আছে, এক্স আছে। তো তাহলে এগুলোর যোগ করে যেখানে আমাদের 10x হবে, 10x সমান হচ্ছে 40 × 4, এবং 10x সমান কত হবে, 40 × 4 বাই হচ্ছে 10, 10 4 4 16 হবে বন্ধুরা। অপশান এ সঠিক উত্তর। তো দেখো তারপরে দেখো নিচের চিত্রটি কটি ত্রিভুজ আছে। তো এখানে দেখতে পাচ্ছ কটা ত্রিভুজ আছে। তো দেখো এখানে কটা ত্রিভুজ আছে, 1, 2, 3, 4, 5, 6টা আমরা পেলাম। প্রথম আমরা কটা পেলাম, 6টা তো আমরা পেয়েছি। তারপরে দেখবো আমরা কত আছে। তারপরে দেখো আমরা 6টা। তারপরে দেখো আমরা কি করছি, এবার এইটা দেখো, এটা একটা আর এই গোটাটা একটা, তার মানে আমরা এখানে 3টে পেলাম। তাহলে 6, 3 হয়ে গেছে 9। তারপরে আমরা কত পাবো, তাহলে আমরা 9টা পেয়েছি। আমরা এখন অবধি 9টা পেয়েছি। তারপরে আমরা কত পাবো দেখি, আমরা তো গণলাম। তারপরে আমরা কিন্তু কত পাবো, তারপরে আমরা দেখব 1, 2, 3, 4, 5, 6 হয়েছে 6। তারপরে দেখো এটা একটা 1, হ্যাঁ, তারপরে আপনার হচ্ছে 1 হলো, এটা তো গণে দিয়েছি। এবার গোটাটাই আমাদের হচ্ছে 2, 9, 10, 11 হলো, 11 হয়েছে। তারপরে এই দুটাই মিলে করে আমাদের হচ্ছে 12, এইটা মিলে 13, হ্যাঁ 13 হচ্ছে, 13 হয়ে গেল। এবং তারপরে দেখবো আমাদের কি হচ্ছে 13, 14, 15, 16টা হচ্ছে বন্ধুরা। অপশান এ সঠিক উত্তর। তোমরা দেখো 16টা হচ্ছে কিনা। ফাহিয়ান ভারতে ভ্রমণ সময় গুপ্ত সম্রাট কে ছিলেন? তো ফাহিয়ান যখন ভারতে ভ্রমণ করেছিল তখন এই গুপ্ত সম্রাট কে ছিলেন? তো এই গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত ছিল। তো ফাহিয়ান দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে ভারতে এসেছিল। তার রচিত কয়েকটি গ্রন্থের আমরা নাম জানবো, সেটা হচ্ছে কুয়োকি। তিনি 1399 থেকে 414 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতে ছিলেন। তিনি তাম্রলিপ্ত বন্দর থেকে সমুদ্রপথে দেশে ফেরেন। তারপরে প্রশ্নটি দেখো, ক্রীড়া জগতের যে ব্যক্তিকে ফ্লাইং শিখ বলা হয় তার আসল নাম কি? তো সেটা তোমরা সকলেই জানো, মিলখা সিং। তার নিয়ে একটা সিনেমাও রয়েছে। এবং মিলখা সিং তোমাদের এমন যদি প্রশ্ন দেবে, আমরা তো জানি তিনি দৌড়াদৌড়ির সাথে যুক্ত ছিলেন, তো তার সাথে তোমাদের এরকমও দিতে পারে যে ট্র্যাক ফিল্ডের সাথে কে যুক্ত ছিল, সেটা হচ্ছে এই মিলখা সিং। তারপরে দেখো মিলখা সিং ভারতের কোন রাজ্যের সীমানা সবচেয়ে বেশি সংখ্যক রাজ্যের সীমানা স্পর্শ করেছে? তো কোন রাজ্যটা তোমরাই বলো। তো তোমরা যদি ইমাজিন করো, দেখো উত্তরপ্রদেশ এবং একটা বড় রাজ্য বটে, তো সেটাই তো সব থেকে বেশি রাজ্যের সাথে সম্পর্ক থাকবে। তো এই উত্তরপ্রদেশ রাজ্যটা কোন কোন রাজ্যের সাথে আছে, তো আপনাদেরকে বলে দিই, সেটা উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, মোটামুটি 8টা রাজ্যের সাথে আছে। উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, বিহার, মধ্যপ্রদেশ, হরিয়ানা এবং রাজস্থান, এবং কেন্দ্রশাসিত অঞ্চলও রয়েছে দিল্লির সঙ্গে স্পর্শ। তারপরে দেখো 856 এবং 917কে যে বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করলে যথাক্রমে 8 এবং 5 হবে। অর্থাৎ আমরা কি করব, এইখান থেকে 8 বিয়োগ করব, 856 থেকে 8 বিয়োগ এবং 917 থেকে 5 বিয়োগ করব। তো আমরা যদি বিয়োগ করি 856 থেকে যদি 8 বিয়োগ করি তাহলে আমাদের হয়ে যাবে 848 হবে। এবং 917 থেকে যদি আমরা 5 বিয়োগ করি তাহলে হয়ে যাবে আমাদের 912। এই 900 এই দুটোর আমরা গোসাগু যদি করি তো বন্ধুরা আমাদের 16 হবে। তো অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো চলো তোমাদের সুবিধার্থে এরপর আমরা আরেকবার দেখে নিই প্রশ্ন উত্তরগুলো, এতে আপনাদের কিন্তু সুবিধা হবে এবং আপনারা কতটা বুঝতে পেরেছে এবং কতটা মাথায় রাখতে পেরেছে আপনারা এখানে বুঝতে পারবেন। তো দেখো আমরা
প্রথমে আলোচনা করছি কোন কাজের জন্য কৈলাস সত্যার্থী নোবেল শান্তি পুরস্কার অর্জন করেছিল, সেটা আছে শিশুদের অধিকার। এই 2014 সালে তিনি পুরস্কারটা পেয়েছিলেন, এই কৈলাস সত্যার্থী। তারপরে প্রশ্ন, কে বঙ্গভঙ্গ আদেশ জারি করেছিল, সেটা আছে লর্ড কার্জন, যেটা 1904 সালে জারি করেছিল। এবং যদি তোমাদেরকে ডেটটা বলে দেয়, সেটা হচ্ছে আমাদের 16 অক্টোবর। হ্যাঁ, এবং এটা রদ হয়েছিল 1911 সালে। তারপরে প্রশ্ন, এই যে ওলা কোন রাজ্যের বৃহত্তম স্কুটার কারখানা স্থাপনের ঘোষণা হয়েছে, সেটা আছে তামিলনাড়ু রাজ্যে। তারপরে দেখো, নিচের কোনটি কম্পিউটার প্রাইমারি মেমোরি, সেটা হচ্ছে র্যাম, যার ফুল ফর্ম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। তারপরে দেখো, ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র কোথায়, সেটা আমরা জানি দেরাদুনে। এই দেরাদুনে রয়েছে ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র। এবং লখনৌতে কী রয়েছে আপনাদেরকে একটু আগে আমরা বলে দিয়েছি, তা আপনাদেরকে বলে দিচ্ছি। এই লখনৌতেই কিন্তু রয়েছে যে গবেষণাগারটা, সেটা কি আপনারা যদি মনে করুন তো আপনাদেরই সুবিধা হবে। তো এই লখনৌতে রয়েছে আখ গবেষণা কেন্দ্র, বুঝতে পেরেছো। এবং আইসিএআর এখানে দিল্লি, আইসিআর গবেষণা কেন্দ্র দিল্লি রয়েছে। এবং আইভিআর ইজ্জতনগর রয়েছে, যেটা উত্তরপ্রদেশ রয়েছে। এবং ধান কটক গবেষণাগারটি রয়েছে। এবং খনির গবেষণাগার ধানবাদ ঝাড়খণ্ডে রয়েছে। এবং পাটের গবেষণাগারটা ব্যারাকপুরে রয়েছে। তো অনেক কিছু আপনাদেরকে ইনফরমেশন দিয়েছি একটার থেকে। তারপর দেখো, সংবিধানে ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হয়েছে, এর তাৎপর্য কী? তো বন্ধুরা, এর তাৎপর্য যেটা হচ্ছে, রাষ্ট্র মনে করে ধর্ম নাগরিকের নিজস্ব ব্যাপার এবং ধর্মের ভিত্তির কোনো রকম বৈষম্য করা হয় না, এটা হচ্ছে এটার তাৎপর্য। এবং এই ধর্ম নিরপেক্ষ এটা কবে আমাদের সংবিধানে যুক্ত করা হয়েছিল, সেটা হচ্ছে 1976 সালের 42তম সংবিধানে, বুঝতে পারছো। মানে সেই সময় সংশোধন সংবিধানে বলতে পারো। তারপরে দেখো, আর্য শব্দের প্রকৃত অর্থ হচ্ছে জাতি বিশেষ। এবং আর্যরা প্রথমে লোহার ব্যবহার করতে শিখেছিল। এই অঙ্কটা আপনাদেরকে করে দিয়েছি। এইখানে ত্রিভুজটা আপনাদেরকে বলে দিয়েছি 16টা। ফাইন ভারত ভ্রমণের সময় গুপ্ত সম্রাট ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এবং তার এই ফাইনের কয়টি লেখা গ্রন্থ আপনাদেরকে বলে দিলাম, সেটা হচ্ছে কি। হ্যাঁ, এবং তিনি ধর্মলিপ্ত বন্দর থেকে সমুদ্রপথে দেশে ফিরেন। তারপর দেখো, মিলখা সিং তো আপনাদেরকে বলেই দিলাম। ভারতের কোন রাজ্যের সীমানা সবচেয়ে বেশি সংখ্যক? উত্তরপ্রদেশ, কারণ এর আয়তনটা বড় রয়েছে, তা অবশ্যই বেশি সংখ্যক রাজ্যের সঙ্গে সীমানা থাকবে। তো আজকে এখানে পর্যন্ত থাকলো। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।